নমস্কার বন্ধুরা, চন্দ্রনাথকে স্বাগত। আবার এসে গেছি। কি বলুন তো, আমার এক ইউটিউবের বন্ধু বলেছে, দিদি তুমি যা রান্না করবে তাই আমাদের দেখাও। তো আজকে পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, খুব ভালো দিন। নিরামিষই রান্না করছি, পোস্ত করছি। হ্যাঁ, ভেন্ডি পোস্ত দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, আপনারা তো কেউ কেউ আমার কাছে গল্প শুনতে চান, তো আমি নিজের মতন গল্প বলি। এগুলো আমার সবই মানে জীবনের ঘটনা। বয়স তো কম হলো না, 60 বছর পেরিয়ে যাচ্ছি। তো কিছু কিছু কথা আপনাদের বলে যাই। আমি ফেসবুকেও লিখি মাঝে মাঝে। তো আজকে আমি একটা আগে গল্প বলে নিই, হ্যাঁ, তারপরে রান্নাটা দেখাচ্ছি। রান্না করতে বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, আপনাদের আপনাদের আমি বলেছি যে আমাদের বাড়ি হিলি গ্রামে ছিল। তা আমরা অনেকগুলো ভাই বোন, আমরা 5 বোন। 5 বোনের মধ্যে বড়দির অনেক আগে বিয়ে হয়ে গেছে, মেজদির বিয়েও হয়ে গেছে। বিয়ের পরে ওর 2টো ছেলে হয়েছে। তো দিদির দেখতে অত সুন্দর ছিল না, বা হায়ার সেকেন্ডারি পাশ করেছে, পাশ করতে পারেনি, ব্যাক পেয়েছিল। তারপরে বিয়ের চেষ্টা করে, ওকে তাড়াতাড়ি বাবা বিয়ে দিয়ে দিবে। কিন্তু বিয়ের খোঁজ করতে করতে 32 পেরিয়ে গেছে, না 32 প্লাসে বিয়ে হয়েছে, কিন্তু ভালো ঘরে বিয়ে হয়েছে। তো বিয়ের যে সব এত বছর ধরে যে বিয়ের চেষ্টা করেছে আমার বাবা, সেই আত্মীয় স্বজনরা জানেন তো, নানামুনি গ্রামে তো আরো বেশি বলে, নানামুনি নানামা তো আরো বেশি কথা বলে, তাই না, গ্রামের লোকেরা। তা আমার বাবা তো শিক্ষিত ছিলেন আর টিচারই করতেন, যতটা সম্ভব আর কি দিদিকে দিয়েছেই, বিয়ে দিয়েছে। তা তখনকার পণ প্রথা না হলেও কিন্তু দিতে হতো, তাই না, এখনও সেটা চলছে। এখন হয়তো মেয়েরা ছেলেরা স্বাবলম্বী হচ্ছে, অত কেউ পণ প্রথার বলি হচ্ছে না। কিন্তু দিদির বিয়ের দিতে গিয়ে অনেক অনেক ঘটনা ঘটেছে, সেগুলো পরে আলোচনা করব। হ্যাঁ, আমাদের এখানে যেমন দেখছেন যে দশকরা ভাণ্ডারের কি রমরমা অবস্থা, হ্যাঁ, সব কিছু পাওয়া যায়, তাই না। আর আমাদের গ্রামে তো বাতাসা খই এসব বিক্রি করতো। হ্যাঁ, তো যেন তেন প্রকারের জন্য একটা ছেলে পেলে দিদির বিয়ে দিতে পারলে বাঁচে, এরকম মনোভাব আমার বাবার ছিল না। আত্মীয় স্বজনরা বলতো যে কালো মেয়ে, তেমন শিক্ষিত না, কি আর ভালো ঘরে বিয়ে হবে, এরকম একটা মনোভাব ছিল। তো বলে আপনি আপনাদের মেয়েদেরকে নিয়ে গলায় ঝুলবেন, বলে আমার মেয়ে আমি ঝুলবো, আপনাদের দেখতে হবে না। আমার বাবা কড়া কথায় সব উত্তর দিয়ে দিত। কারণ বিয়ে বাড়িতে গেলে তখন একটা আত্মীয় স্বজনের সাথে দেখা হতো, তো প্রত্যেকেই জিজ্ঞেস করতো, আর প্রত্যেকেই প্রত্যেকের মেয়ে ছেলে মেয়ের খবর নিত। এখনকার মাধ্যম যেমন বিয়ের মাধ্যম হয়েছে, তখন তো ওরকম বিয়ের মাধ্যম ছিল না, অনুষ্ঠান বাড়িতে দেখা হতো, ওই আত্মীয় স্বজনরা খবর দিত, তবেই একটা বিয়ে সুসম্পন্ন হতো। যাই হোক, সেসব কথা থাক। তো দিদির ভালো ঘরে বিয়ে হয়েছে, ওই বালুরঘাটেই করোনা করোনা মেডিকেল বা করোনা ফার্মেসি, ওদের ওষুধের হোলসেল ব্যবসা। তো সেই দিদির বাড়িতে দিদির ছেলের বিয়ে উপলক্ষে আমাকে নিমন্ত্রণ করেছে, আমাদেরকে শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ করেছে। তো আমি সম্মান রক্ষা করার জন্য আমার বর আমাকে পাঠিয়েছে, এবং উনিও গেছেন, সাথে গেছিলেন। তো ওখানে আমার বিয়ের পর্ব মিটে গেছে। তখন দিদি আমাদের হিলিতে একটা চামুন্ডাতলা থাকে, সেই চামুন্ডাতলায় পুজো দিতে গেছি। তো আমাদের গ্রামে, সবার গ্রামে এরকম কালী মায়ের মন্দির থাকে। আমাদের হিলিতেও ওইরকম একটা গ্রামের মন্দির আছে, চামুন্ডা মা ভীষণ জাগ্রত। এই জ্যৈষ্ঠ মাসে অবশ্যই পুজো হবে, ডালি টালি দিয়ে পুজো হয়। ওই সময় একটা সন্দেশ আছে, তিওর, ত্রিমোহনী, কামারপাড়া, আমাদের ওইদিককার সব গ্রামের নাম। ওখান থেকে ভালো ভালো দই মিষ্টি সব কিছু আসে আমাদের হিলিতে। হ্যাঁ, তো ওখানে
পুজো দিতে গেছি, তো দিদির বাড়ি থেকে ওই প্রাইভেট কার ভাড়া করে 16 মাইল রাস্তা, তো আর দিদির বালুরঘাটে বাড়ি, তো গেছি। তো আমার তো সুগার, আমার তো খিদে পায়, তাহলে চা বিস্কুট খেয়ে গেছি, দিদি না খেয়ে গেছে। দিদি আবার এগুলো ভীষণ মানে উপোস কাপাসের দিকে ভীষণ চোখ। তো আমি চা বিস্কুট খেয়ে গেছি, তারপরে স্নান টান করে চা বিস্কুট খেয়েটে স্নান টান করে গেছি। তো ওখানে গিয়ে পৌঁছেছি, তখন ঠাকুরমশাই আসেনি, 9টা বাজে। তো বসে আছি, 9:30টার সময় ঠাকুরমশাই আসে। ঠাকুরমশাই পুজো দেবে, সব যোগাযন্ত্র করে তারপরে আমরা প্রথম পুজো দিচ্ছি, বেশি লোকজনও আসেনি। আমার না খুব খিদে পেয়েছে, হ্যাঁ, তো দিদিকে তো বলতে পারছি না। দিদি বলে কি তোর শুধু খাই খাই মন। আমি বলছি আমি বলতেও পারছি না দিদিকে। তো কালী মায়ের সব পুজোর জোগাড় করে নিয়েছে। মায়ের অপোজিটেই আবার শিব মন্দির, ওখানে গেছি। তো শিব মন্দিরে ছোটোবেলায় আমরা উপোস করে মহাদেবের মাথায় ওখানে জল ঢালতাম, বেল টেল দিয়ে পুজো দিতাম। তো বাবার কাছে গিয়ে দিদি তো বাড়ি থেকে সন্দেশ, ফুল ফল মিষ্টি সব নিয়ে গেছে, আমি তো ওগুলো কিছুই জানি না। আমি ড্রেস পরে আমার নতুন আমি চলে গেছি। তো দিদি প্রথমে পুজো দিয়েছে, দিদি পুজো হোক তারপর বাবার মাথায় জল দেবো। তা আমার খুব খিদে পেয়েছে, তা দিদি যখন জল দিচ্ছিল তখন আমি মন প্রাণ দিয়ে ভোলানাথকে প্রণাম করছিলাম। তো হঠাৎ আমার বুড়ো আঙুলের পায়ে কি যেন ঠেকলো, তো আমি তাকাইনি। দিদি এখন এরম করে হাতড়াচ্ছে, আমার সন্দেশ কোথায় গেল, আমার সন্দেশ কোথায় গেল, আমার সন্দেশ কোথায় গেল। তখন আমার পায়ে যেন কি যেন ঢাকলে, থেকে আমার খুব খিদে পেয়েছে, আমি থাকতে পারছি না। আমি শাড়ি পরা ছিলাম, তার শাড়িটার কুচিটা একটু তুলেছি, দেখি আমার পায়ে বুড়ো আঙুলের সাথে এই বড় সন্দেশটা ওখানে লেগে আছে। আমি শাড়ি তুলে দেখি সন্দেশ, আমি দেখার আগে আমি যে পায়ে কি লাগলো তা আমি কুচিটা তুলেছি, আর দিদি এরকম করে বাবার চারপাশে খুঁজছে সন্দেশটা আমি যেই শাড়িটা তুলেছি দিদির চোখ গেছে। দিদি বলে, এই বাবা, এই সন্দেশটা তোর পায়ে গেল কি করে, তোর কাছে গেল কি করে, তোর কাছে গেল কি করে বলছে। এদিকে মনে মনে আমি ভাবছি আমার তো ভীষণ খিদে পেয়েছে রে দিদি, আমি তো থাকতে পারছি না। তো বাবা তখন সন্তানের কান্না বুঝতে পেরেছে আর কি, বোঝেনি যে কি দেওয়া উচিত আর কি, মানে বাবাই বুঝেছে আর কি যে সন্তানকে এখন খেতে দিতে হবে, আমরা তো সন্তান তুললো না। তো আমি পায়ে ঠেকলো, কিন্তু আমি প্রসাদটা খেতে পারলাম না। আর দিদি বাবার উদ্দেশ্যে নিয়ে গেছে, আর ওই সন্দেশটা আমার পায়ে ঠেকেছে। যে বাবা তুমি অন্তরের কথা শুনলে, তোমার প্রসাদ আমি গ্রহণ করলাম, কিন্তু আমি তুলে মুখে দিতে পারছি না। দিদি বলবে যে মন্দিরে বাবার কাছে নিয়ে এসেছি আর তুই খাচ্ছিস সন্দেশটা। তারপরে আমি বাবা ঠিক আছে, পাটা সরিয়ে আমি না ভাবলাম যে ওদিকে কালী মায়ের পুজোর উপোসে আছি, অঞ্জলি দেবো, তাই না? অঞ্জলি না দিয়ে যদি খাই, দিদি বলে তোর শুধু খাই পাই। তা আমি আর সন্দেশটা খাইনি, বলছি ঠিক আছে, কেউ তো কোথাও নেই, তাহলে মা কালীর পুজো দিয়ে এসে তারপর সন্দেশটা খাবো। এমন সময় আমি মা কালীর বলে ওইদিকে ঠাকুরমশাই ডাকছে আপনারা আসুন। তা আমি তারপরে বাবার মাথায় জল দিয়ে সন্দেশটা ওখানে রেখেই চলে এসেছি। এসে মায়ের কাছে অঞ্জলি দিয়েছি, আমি অঞ্জলি দিয়ে আসি তারপর প্রসাদটা খাবো। অঞ্জলি দিয়ে এসে যখন ওই মন্দিরে গেলাম, সেখানে কিছুই নেই, সন্দেশ কিচ্ছু নেই। আর মাঝখানে দুটো লোক এসেছিল, মনে হয় ওরাই খেয়ে নিয়েছে হয়তো, কিন্তু মন্দিরে দেখি একটা কলা পড়ে আছে। তো আমি ওই কি আর করব, আমাকে বাবা কলা খাইয়েছে, আমি কলাটা তুলেই ওই বাবার প্রসাদ মনে করে আমি খেয়ে নিয়েছি। কারণ আমার মা বলতো ভোলানাথ কলা খুব ভালোবাসে। যাই হোক, যা পেয়েছি তাই খেয়েটে তার পুজো দিয়ে অঞ্জলি দিয়ে তারপরে কলাটা খেয়ে তারপরে আমরা গাড়ি চড়ে হিলি গ্রামটা ঘুরলাম, তারপরে রেস্টুরেন্টে বসে খেলাম, এভাবে আসলাম। তো এইগুলো খুব ছোট্ট ঘটনা, খুব কিন্তু হৃদয় স্পর্শ করে, মানে অন্তর থেকে ডাকলে না ভগবান ঠিক দেখা দেয়, বুঝেছেন, আর ঠিক বোঝে। এইগুলো আমার না সব উপলব্ধির বিষয়। আরেকবার আমি ইসলামপুরে গেছিলাম, ইসলামপুরে ওখানে না সবাই মা মনসার খুব
পুজোর ভক্ত। মা মনসার পুজো আর কি সবাই মানে ঘরে ঘরে পুজো করে। আর গ্রামে গঞ্জে মা মনসার পুজো বোধহয় বেশি হয়, সাক্ষ্য বেশি আছে বলে। তো যাই হোক, সেই মনসা দেবীর মন্দিরে মানে ওখানে আমার মাস্টারটা বোনের আর কি, বোন মানে কি আমার থেকে বড় আর কি, ওর বিয়ে ঠিক হয়েছিল। তো আমাদের দিদি বলি না, নাম ধরেই ডাকি, পপি, ওর বিয়েতে গেছিলাম। তো ওরা না ওখানে আমাদের যেমন হিলিতে এখানে আমরা কালীমা, কালীঘাটের মা, দক্ষিণেশ্বর মা, তারকেশ্বর বাবা, তারাপীঠের মা, আমাদের ওখানে সব চামুন্ডা মা, আর ওদের ওখানে মনসা মা। তো মনসামার মন্দিরে গেছি। ও তো স্নান টান করে, ওর বিয়ে ঠিক হয়েছে, বিয়ের আগে যে পুজো দিতে যায় না সবাই, মঙ্গল কামনা করে সেখানে গেছিলাম। তো আমি স্নান টান করিনি, তো মন্দিরে গেছি, মন্দিরের ভিতরে ঢুকতেই না কেমন একটু গা ছমছম করছিল, কারণ সারা মন্দির মানে গাছপালা দিয়ে ঘেরা, আর শান্ত পরিবেশ, একটা মানে পাতা পড়লে আওয়াজ হবে এরকম ছোট মন্দিরটা। তো ওরা না ওই পপি টপি ওরা পুজো দেবে বলে, আর পপির সাথে আর এক দিদি গেছিলো, ছন্দাদি, সে ছন্দাও ঢুকেছে, সবাই মন্দিরের মধ্যে ঢুকেছে, আর আমি মন্দিরের বারান্দায় বসে আছি। আর একটা বয়স্ক ভদ্রমহিলা, তার মাথায় জট, সেই ভদ্রমহিলাই পুজো টুজো করে। তো সেদিন দেখি ওই ভদ্রমহিলা পুজো করছেন না, অন্য একটা ঠাকুরমশাই এসছে, এসে এত সুন্দর মন্ত্রপাঠ করছে, মানে ঠাকুরকে যে মানে কালীমাকে যে ডাকছে বা দুর্গা মাকে ডাকছে বা মাকে ডাকছে, তার মধ্যেও কিন্তু সেই মহাদেবের মন্ত্র, সেই ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে স্বর্ণতম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী সর্বানন্দ করে দিবি নারায়ণী নমস্তুতে, এরকম নানা মন্ত্র পড়ে যাচ্ছে। নম ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম, এরকম মন্ত্র পড়ে যাচ্ছে। এত সুন্দর মন্ত্র পড়ছে, আমি আপন মানে আপন বলার মতো শুধু শুনে যাচ্ছি। হঠাৎ আমার মনে হলো কি যে মা মা আসছে, মা আসছে এরকম বলছে ওরা। তার মা কি, মা মনসা কি, আমরা তো জানি এরকম ফোনা ধরে আসে, তো মা মনসা কি এরকম না, দেবী মূর্তি। তো দেখে কি সামনে একটা গ্লাসে জল দিয়েছে, দুধ দিয়েছে, কলা দিয়েছে, হ্যাঁ, আর নানা রকমের ফল, তারপরে সন্দেশ, এগুলো দিয়েছে। কোনো মূর্তি টূর্তি কিচ্ছু নেই, হ্যাঁ। কিন্তু আপনারা গ্রামের বাড়িতে দেখেছেন যে ওই তুলসী তলার ভেতরে একটা 3 রকমের খোপ থাকে, তার মধ্যে প্রদীপ দেয়, ওই রকম একটা খোপের মধ্যে একটা সাদা ধবধবে সাপ, ছোট ছোট কালো কালো চোখ, এরকম কুণ্ডুলি পাকিয়ে খুব শান্ত হয়ে শুয়ে আছে। আর ধুনো তো দেয়নি, দিয়েছে ধূপকাঠি, ধুনো তো দেয় না, দেয়নি কোথাও, শুধু ধূপকাঠি দিয়ে জ্বালিয়েছে। তো ধূপের ওই আলোতে আমি দেখছি যে না ওই রকম। তো স্নান করিনি, তো ভেতরে ঢুকতে পারছি না, বাইরে থেকেই দেখছি। যেই ভাবছি যে পুজো হয়ে যাক, তারপর আবার মাথাটা ঢুকিয়ে ভালো করে দেখব। পুজো শেষ হয়ে গেছে, তারপরে সবাই বাইরে চলে এসেছে, আমি আবার উঁকি মেরে ভালো করে দেখতে গেছি। দেখি ওখানে কিছু নেই, পুরো যেমন প্লেন, সেই রকমই প্লেন হয়ে আছে। আর সাদা রঙের সাপ হয় কিনা তাও আমি কোনোদিন জানি না, কোনোদিন জীবনেও দেখিনি। তখন ধরুন আমার 22 বছর বয়স হবে, হ্যাঁ, তখন 20-22 হবে এরকম। তারপরে আমি ওই বুড়িটাকে জিজ্ঞেস করলাম, ও বুড়িমা, ও বুড়ি মাসিমা বলেছি, ও মাসিমা, ইয়ে মা কি সাদা রঙের হয়? ওই মহিলা আমাকে চেপে ধরেছে, বুকের মধ্যে চেপে ধরে বলে কি, মা তুই কি দেখেছিস? আমি বলে হ্যাঁ, একটা সাদা রঙের ইয়ে দেখলাম তো। তো বলে, আমি ভাবলাম পরে দেখবো ভালো করে, আর দেখতে পাইনি। তখন আমাকে বলছি, মা তুই ধন্য, তুই ধন্য, তুই খুব ভাগ্য করেছিস, এরকম অনেকে দেখতে পায় না, তুই দেখেছিস, আমি এত বছর সাধনায় দেখতে পেলাম না, তুই আবার আসিস ইসলামপুরে, আসলে আমার কাছে আসিস, হ্যাঁ, এইসব কথা বললো। তারপরে সেই আমি জানলাম যে সাদা রঙের সাপ হয়। এখন তো ইউটিউবে দেখি সাদা রঙের সাপ, তখন আমার দেশের বাড়িতে ইউটিউব কোথায় থেকে দেখবো, আর সাদা রঙের সাপ আবার চোখেও পড়েনি। যাই হোক, এই সব ছোট ছোট কথা, এটা ঠাকুরের গল্পগুলো করলাম। এরকম ঘটনা মানে
এই বিকে ব্লকে এখানে দুর্গাপুজোর সময় নানা রকম ঘটনা ঘটেছে। আপনাদের আমি বলবো, হ্যাঁ, উপলব্ধি করাবো যে বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর। হ্যাঁ, ভগবান ঈশ্বর আছে, তিনি দেখেন আমাদের কর্মফলে আমরা নানা রকম, আমরা বলি না ঠাকুর এত কষ্ট দিচ্ছে কেন, আসলে আমাদের সব কিছু বোঝানোর জন্য, সহ্য শক্তি, ধৈর্য এইসব করার জন্যই বোধহয় আমাদের এত কষ্ট দেয়। আচ্ছা, এবার আমি রান্না করি। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেল। আপনাদের এই গল্প করতে করতে তো আমারও ভালো লাগে। আপনাদের তো দেখতে পাই না, ওই ছবিগুলো যখন কমেন্টে দেখান আপনারা, আমি দেখি তখন সোনালি, হ্যাঁ, মিতা দাস, হ্যাঁ, তারপরে মানে সুচিস্মিতা, ওরা তো সুচিস্মিতার নামটা কেন মনে থাকে না, ওকে আমার খুব ভালো লাগে ওই বোনটাকে। ও না, আমার মেয়ের নাম আমি রেখেছিলাম সুচিস্মিতা, কিন্তু আমার শ্বশুরবাড়িতে যৌথ ফ্যামিলিতে কেউ আমাকে পাত্তা দেয়নি, তার মেয়ের নাম রেখেছে দেবলীনা। আচ্ছা, এখন আমি রান্না করি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, এখন দেখাচ্ছি। দেখুন, এই যে ভেন্ডি দেখছেন তো, ভেন্ডি লবণ হলুদে মেখেছি, কয়েকটা কাঁচা লঙ্কা, এটা পেঁয়াজ, আর এই যে এটার মধ্যে একটু পোস্ত, সর্ষে, 2 কোয়া রসুন আর একটু লবণ দিয়েছি। হ্যাঁ, এটা পেস্ট করে নেব। দেখুন, এবার দেখতে পাচ্ছেন তো, হ্যাঁ, এই যে কালো জিরে আর সর্ষের তেল দিয়ে দিয়েছি, দেখছেন? হ্যাঁ, কালো জিরা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আগে পেঁয়াজ ছেড়ে দিলাম। হ্যাঁ, তেল গরম হয়েছে, পেঁয়াজ ছেড়ে দিলাম, কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম, এই ভেন্ডিও ছেড়ে দিলাম। একসাথে মাখা হবে, হ্যাঁ, মানে ভাজা হবে। দেখুন, এই পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে দিয়ে, আর এটা দিয়ে মাখা হবে, মেখে এটা ভাজা হবে। হ্যাঁ, একটু ভাজা হবে, ঢেকে দিলাম, ঢেকে দেবো। হ্যাঁ, এটা ভাজা ভাজা হলে তারপরে একটা মশলা কষিয়ে একটু জল দিয়ে মশলা করবো, করে তারপরে মশলা দিয়ে নামিয়ে নেব। হ্যাঁ, চলে আসলাম বন্ধুরা, দেখুন প্রায় ভাজা হয়ে এসছে, দেখছেন? আচ্ছা, একটু টেস্টের জন্য আমি একটু, এই দেখুন, চিনি দিয়ে দিলাম একটু টেস্টের জন্য। হ্যাঁ, আর এই যে গোলাটা দেখছেন, এই পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা আর রসুন, এটা দিয়ে দিলাম। আমি কোনো হলুদ দিলাম না। হ্যাঁ, মাখার সময় যেটুকু হলুদ দিয়েছিলাম, লবণ হলুদ, সেইটুকু। আর এটার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এক্সকিউজ মি। বেটে দিলে খুব ভালো হয় মিক্সিতে, তো এখন পোস্তদানাগুলো ভীষণ ছোট ছোট। আচ্ছা, এইটা নেড়ে আমি আর একটু জল দিয়ে দিলাম। হ্যাঁ, 2 মিনিট ঢাকা থাকবে, ঠিক 2 মিনিট। হ্যাঁ, এই 2 মিনিট ঢাকা থাকবে, এটা হয়ে যাবে। হ্যাঁ, 2 মিনিট রান্না হতে দেব। বন্ধুরা, ফিরে আসলাম, দেখুন, খুলে দিলাম। দেখুন, ঠিক এরকম রান্না হচ্ছে। হ্যাঁ, এই যে হয়ে গেছে। হ্যাঁ, দেখুন, এই যে
ভেন্ডি সব নরম হয়ে গেছে। দেখুন আপনারা তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে। হ্যাঁ, এই যে দেখুন কেমন হয়েছে, সুন্দর হয়েছে না? এটা ভেন্ডি পোস্ত। হ্যাঁ, সর্ষে দিয়েছি অল্প করে, ভেন্ডি আর পোস্ত দিয়েছি বেশি। যদি 1 চামচ পোস্ত দেন তাহলে হাফ চামচ সর্ষে দেবেন, তবে আর টেস্ট হবে। হ্যাঁ, টেস্টের জন্য সর্ষে দিয়েছি। হ্যাঁ, সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে দিয়েছি। হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়ে করেছি। হ্যাঁ, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, শেয়ার দেবেন। আমি সব আমার সমস্ত বন্ধুদেরকে আমি স্কিপ করে না দেওয়ার জন্য অনুরোধ করছি। আর আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, রাখছি।